তাহলে আমরা এখন ট্রিটমেন্টে যাই। হ্যাঁ, ট্রিটমেন্ট আমরা প্রথমে ওরাল দিয়ে শুরু করে, ওরাল দিয়ে যেটা শুরু হয় সেটা হচ্ছে এজিথ্রোমাইসিন দিয়ে শুরু করা। এজিথ্রোমাইসিনের মধ্যে যেগুলো ব্র্যান্ড আছে, জিম্যাক্স আছে, রোকিট আছে, যা আছে এগুলা মানে যদি আমরা কন্ডিশন ভালো থাকে মোটামুটি, তাহলে ওরাল দিয়েই চেষ্টা করব। এটা হয়তো সে 7 দিন খাইলো, বাকি জ্বরের ট্রিটমেন্ট তো চলবেই। জ্বরের জন্য যা আছে ওইটা আমরা প্যারাসিটামল না চা দিব। বাকি যদি এরকম সিরিয়াস অবস্থা হয় সেক্ষেত্রে আমরা ইনজেকশনে চলে যাবো। ইনজেকশন সাধারণত সেফটি একজন দেয়। সেফটি একজন 1 গ্রাম আছে, 2 গ্রাম আছে। এটা আমরা বয়স, তারপরে ওজন টোজন সবকিছু মিলে 1 দিয়ে শুরু করতে পারি, 2 দিয়ে। তাহলে বিডি ডোজে দিব। বিডি ডোজ 1 ভায়া আইভি। বিডি মানে দিনে কয়বার? দিনে 2 বার। ঠিক আছে, এটা 7 দিন, অনেকের 7 দিনে হয়ে যায়, অনেকের 14 দিন পর্যন্ত লাগে, 10 দিন 14 দিন দেরি করে। স্যার এটা দিনে 2 বার করে। হ্যাঁ, দিনে 2 বার বিডি। স্যার সেফট্রাক্সিনে 1G আর 2G এটা কি? জি মানে গ্রাম গ্রাম। ও 1 গ্রাম 2 গ্রাম। হ্যাঁ, 1 গ্রাম পাওয়া যায়, 2 গ্রাম হলো পাওয়া যায়। বাকিগুলো আমি কিন্তু লিখলাম না, বাকি আমরা জ্বরের জন্য যা দিব। তারপরে মানে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। মেইন ট্রিটমেন্ট কিন্তু স্যার আমরা 2 গ্রাম যেটা আছে ওইটা কি সিরিয়াস কন্ডিশনে দিবে যে নাকি? প্রথমে তো ভালো অবস্থা থাকলে মোটামুটি আমরা ট্যাবলেট এজিথ্রোমাইসিন দিয়ে শুরু করবো, না হলে ইনজেকশন সেফটি দেবো। এখন 1 গ্রাম 2 গ্রাম এটা ডিপেন্ড করবে রোগীর বয়স, তারপরে ওজন, হ্যাঁ এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আমরা 1 গ্রাম অথবা 2 গ্রাম। ছোট বাচ্চা একটা, এটা তো আমি 2 গ্রাম দিতে পারবো। অ্যাডাল্ট যারা আছে 20-25 এরকম দিব। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা ম্যালেরিয়াতে ওইটা, হ্যাঁ, তবে আমাদের কমপ্লিকেশন গুলা। আরে কথা বলার পরে অফ করে দিচ্ছেন না কেন? আমি তো বিভিন্ন শব্দ আসতেছে। ভাইরা আমরা হেডফোন দিয়ে শুনি, যাদের কথা বলা শেষ প্লিজ মিউট করে রাখিয়ে। এবার আসি আমরা হচ্ছে ম্যালেরিয়া। হ্যাঁ, ম্যালেরিয়াটা হয় কিন্তু প্যারাসাইট দিয়ে, কোনো ব্যাকটেরিয়া না, এগুলো হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট মানে কি? পরজীবী। তো প্যারাসাইট কি হয়? প্যারাসাইট এখানে মূলত 4 ধরনের আছে ম্যালেরিয়া প্যারাসাইট। প্যারাসাইটের নাম হচ্ছে প্লাজমোডিয়াম। তাহলে এই প্লাজমোডিয়াম আমরা 4 ধরনের পাবো। একটা হলো প্লাজমোডিয়াম ভিভেক্স, তারপরে হলো প্লাজমোডিয়াম ভ্যালি,
প্লাজমোডিয়াম falciparum, প্লাজমোডিয়াম ম্যালেরি, এগুলো হচ্ছে ওদের স্পিসিস। মানে এটা হচ্ছে একটা মানে আমরা যদি বৈজ্ঞানিক নামকরণ দেখি তাহলে প্রথমে জেনেসিস থাকে, তারপর স্পিসিস থাকে। তো এই প্লাজমোডিয়ামটা এইভাবে, তাহলে এটা হচ্ছে এই এই প্যারাসাইটটা হচ্ছে মশার মাধ্যমে ছড়ায়। এই মশা স্যার দ্বিতীয়টা কি? সেকেন্ডটা? ওকে স্যার। তো এরা হচ্ছে মশার মাধ্যমে ছড়ায়। এই জিনিসটা হচ্ছে এর অর্ধেক জীবন থাকে ম্যালেরিয়ার, অর্ধেক জীবন সে অতিবাহিত করে মশার শরীরে, অর্ধেক জীবন অতিবাহিত করে মানুষের রক্তে লিভারে। হ্যাঁ, মানে মানুষের শরীরের যে তার জীবনটা সেটাও আবার দুই ভাগে ভাগ। একটা লিভারে কিছু অংশ সময় পার করে, কিছু সময় সে রক্তে পার করে। তো রক্তে যখন আসে তখন ওই ভাইরাস মানে ইয়াটা আসে, ফেব্রাইল ফেস একটা আসে। ফেব্রাইল ফেস মানে জ্বরের একটা দশা, কয়েকটা ধাপ ভাগ করে। মশা হচ্ছে এটা কি মশা বলেন তো? অ্যানোফিলিস দিয়ে নাকি এডিস? হ্যাঁ এডিস মশা স্যার। হ্যাঁ, এডিস মশা দিয়ে। অ্যানোফিলিস দিয়ে হয় কোনটা? এডিস মশা দিয়ে ডেঙ্গু তো হয়। এটা কি অ্যানোফিলিস নাকি এডিস? আমি তো বলি না। কেউ বলতে পারতেছে না। আচ্ছা যাই হোক, নামটা পরে মনে করলে বলবো, বা যাদের মনে পড়ে। এটাও কিন্তু মহিলা মশা দিয়ে হয়। ওরা ওই মনে করেন একজনের ম্যালেরিয়া জ্বর হলো, ওকে যদি কামড়ায় ওখান থেকে সে রক্ত থেকে আহ, এই ম্যালেরিয়া প্যারাসাইটের ডিমটা চলে যায় মশায়। তো মশাতে গিয়ে এটা আবার একটা ওর তার লাইফ সাইকেল পার করে, পার করার পরে ঘুরে ফিরে কোনো আরেকজনকে কামড় দেয়, আরেকজনের রক্ত খেতে ঢুকে যায়, গিয়ে এটা রক্ত থেকে লিভারে যায়, লিভারে গিয়ে একটা তার জীবন চক্রের একটা অংশ পার করে। এটা বহুত অনেক ইয়ে আছে, ধাপ আছে, এগুলা ইন্টারের বইয়ে আছে, যে বিজ্ঞান বইয়ে। তো এখান থেকে আবার রক্তে আসে, রক্তে আসার পরে সে রক্তের যে আমাদের রক্তের কণিকা যেগুলো আছে, রক্তের কণিকা যেমন হচ্ছে মেনলি যেটা লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকাটার বিভিন্ন ধাপ থাকে। হ্যাঁ, রেটিকুলোসাইটের পরে মানে তৈরি হওয়ার ক্ষেত্রে কয়েকটা ধাপ অতিক্রম করে পরিপূর্ণ একটা কোষ হয়, আরবিসি হয়। তো প্রত্যেকটা ধাপেই মোটামুটি ও আক্রমণ করে আহ, আহ, হচ্ছে এই লোহিত রক্তকণিকাগুলোকে নষ্ট করে ফেলে। এই জন্য এই ম্যালেরিয়া জ্বর হলে মানুষের এটাকে সেজন্য বলা যায় ব্ল্যাক ওয়াটার ফিভার। ব্ল্যাক ওয়াটার ফিভার মানে কি, পুরো শরীরটা আহ, কালো হয়ে যায়। আহ, কালো হয়ে যায় বলতে ও প্রস্রাবের সাথে এই আরবিসি গুলো যখন বের হয়ে যায় ভেঙে ভেঙে, তখন প্রস্রাবটা কালো হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এটাকে ব্ল্যাক ওয়াটার ফিভার বলে। মানে আরবিসি গুলো নষ্ট হয়ে যায়, এই জন্য রোগীর অ্যানিমিয়া থাকবে। অ্যানিমিয়া মানে কি, রক্ত শূন্যতা নিয়ে আসবে। তাহলে এটা বললাম যে ম্যালেরিয়াটা আসলে প্যারাসাইট দিয়ে হয়, প্যারাসাইটের মধ্যে প্লাজমোডিয়াম প্যারাসাইট। হ্যাঁ, তো প্লাজমোডিয়ামের কয়েকটা ইয়ে আছে, প্লাজমোডিয়াম ভিলেক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফালসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালেরি। তো বাংলাদেশে প্লাজমোডিয়াম ফালসিপারামটা সবচেয়ে বেশি হয় এবং এটা খুব সিরিয়াস, মানে সিরিয়াস পর্যায়ে যেতে পারে, যেটাকে আমরা বলি সেরেব্রাল ম্যালেরিয়া। সেরেব্রাল ম্যালেরিয়া মানে আমাদের যে সেরেব্রাম আছে না, ব্রেনের যে জি স্যার। সেরেব্রামটা, এই এটা দিয়ে
আক্রান্ত হলে তখন সেটাকে সেরেব্রাল ম্যালেরিয়া বলে। এবং এই জিনিসটা হচ্ছে একটা সিরিয়াস কন্ডিশন, যেমন সেরেব্রাল ম্যালেরিয়া হবে। ঠিক আছে, তাহলে রুগী কিন্তু যেই জিনিসটা আমরা হিস্ট্রির মধ্যে নিব, একটা কথা হচ্ছে যে তার একটা বনের হিস্ট্রি থাকবে। হ্যাঁ, মানে এই ম্যালেরিয়া প্রবণ এলাকা যেগুলো আছে, পার্বত্য চট্টগ্রাম বা এগুলো, এই জায়গাগুলোতে তার গত 3 মাসে বা গত 1 মাসে যাওয়ার একটা হিস্ট্রি থাকবে। তারপরে আসার পর থেকে তার জ্বর এসেছিল, জ্বর। এছাড়া সে ডাইরেক্ট সেভারাল ম্যালেরিয়ার সিমটম নিয়ে বা লক্ষণ নিয়ে আসতে পারে। কি সেটা? ধরেন নিয়ে আসবে ওই ব্রেন আক্রান্ত। আমি যে বললাম যে যখন ইনফেকশনের কারণে যখন ব্রেন আক্রান্ত হয় তখন সে কনফিউশন, কোমা, হ্যাঁ, তারপরে ড্রাউজিনেস, এই বিভিন্ন ব্রেনের সমস্যাগুলো নিয়ে সে আসতে পারে। আমি কিন্তু এগুলো লিখতেছি না, আপনারা লেখেন এগুলা। তাহলে সায়েন্স সিমটমের মধ্যে এই জিনিসগুলোই মোটামুটি নিয়ে আসবে। দেখা যায়। হ্যাঁ, তো। আমি নামাজ পড়ে আসি। হ্যালো।
কি হবে না? কালি শেষ হয়ে গেছে। এটা এরকম সারা সারা স্যার একটু দেখতেছেন। এখানে ক্যামেরা চালু হচ্ছে। স্যার মাইল জিওটা কি? ইয়ে মানে মাসেলের ব্যথা। এগুলা লিখলাম আমি। হ্যাঁ, আবার ট্রাভেল হিস্ট্রি থাকবে একটা, ফিভার, হেডেক, মাইল্ড ভমিটিং, ব্ল্যাক ওয়াটার, ফিভার, অ্যানিমিয়া থাকতে পারে। এগুলো এই জিনিসগুলো নিয়ে আসতে পারে। আচ্ছা, ম্যালেরিয়াতে আমরা কি ইনভেস্টিগেশন দিব? RDT, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট আছে একটা, আমি লিখতেছি। RDT, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। এটা হচ্ছে ওই স্ট্রিপ পাওয়া যায়, যেরকম আমাদের ওই ডায়াবেটিস মাপার স্ট্রিপ আছে, স্ট্রিপ পাওয়া যায়, স্ট্রিপে রক্ত নিয়ে আর ম্যালেরিয়া একটা রিয়েজেন্ট পাওয়া যায়, যেগুলা হসপিটালে সাপ্লাই আছে। তো এক জায়গায় রিয়েজেন্টটা দেয়, এক জায়গায় ব্লাড দেয়, দিয়ে ওখানে একটা দাগ আসলে আমরা, এটা তো আসলে প্র্যাকটিক্যাল না হলে দেখা যাচ্ছে না, আমি তারপর জিনিসটা বলতেছি, দিলে ওইখানে একটা দাগ আসে, দাগ আসলে বোঝা যায় যে ম্যালেরিয়া পজিটিভ নাকি নেগেটিভ। ওখানে আবার ভাগ করা থাকে, প্লাসমোডিয়াম ফেলসিগ্রামের জন্য একটা দাগ, প্লাসমোডিয়াম ভিভেক্স, এই দুইটা সাধারণত আমাদের দেশে বেশি, দুইটার জন্য দুইটা দাগ থাকে। তো যেইটাতে দাগ, কালো দাগ আসে রক্ত এবং রিয়েজেন্ট দেওয়ার পর, সেটা পজিটিভ হওয়া, পরে ওই অনুযায়ী ট্রিটমেন্ট।
এই একটা, আর একটা হচ্ছে আমরা আইসিটি করতে পারি। আইসিটি মানে আইসিটি ফর ম্যালেরিয়া। যে কোনো ব্যাকটেরিয়া প্যারাসাইটের ক্ষেত্রে আমরা আইসিটি করতে পারি। আইসিটিতে সাধারণত এদের বিরুদ্ধে যে শরীরে ইমিউনোগ্লোবিন তৈরি হয়, ইমিউনোগ্লোবিন এম অথবা ইমিউনোগ্লোবিন জি, এই জিনিসগুলো দেখা হয়। মোটামুটি এই দুইটা টেস্ট করলেই ম্যালেরিয়াটা ইয়া হয়ে যায়, ডায়াগনোসিস হয়। হ্যাঁ, আইজি এম আর আইজি জি, ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন জি, এগুলো এগুলো হলো অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টিবডি। আচ্ছা, সেরেব্রাল যদি ম্যালেরিয়া হয় সেক্ষেত্রে সেটা হসপিটালে ট্রিটমেন্ট লাগবে। আমরা যে সকল ওষুধ দিই এগুলা ইনজেক্টেবল লাগবে তখন। এমনিতে নর্মাল হলে আমরা যেটা দেওয়া হয় ট্যাবলেট ও আরটেম। এখানে দুইটা ড্রাগ একসাথে থাকে, এটা হলো লুমিফ্যান্ট্রিন প্লাস আর্টেমিসার। এগুলো স্পেশাল মানে অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ। এটা টোটাল আমাদের 24টা ট্যাবলেট, 24টা ট্যাবলেট খাওয়াইতে হবে। 24টা ট্যাবলেট খাওয়াইতে হবে 6 ভাগে। স্যার এটা কি 6 ভাগে মানে লুমিফ্যান্ট্রিন টিআরআই। তাহলে 24টা ট্যাবলেটে 6 ভাগ করতে হবে। 6 ভাগ মানে এখন মানে ইনিশিয়ালে 0 আওয়ার, এখন যেটা খাবে এটা 0 আওয়ার ধরলাম, এখানে 4টা খাবে। তারপরে সে খাবে 6 ঘন্টা পর, এই 4টা খাওয়ার 6 ঘন্টা পর আবার 4টা। তারপরে 6 ঘন্টা, এটা 6 ঘন্টা না, এটা হচ্ছে 8 ঘন্টা, হলো 8 ঘন্টা। 8 ঘন্টা পরে সে খাবে, তারপরে 24 ঘন্টা পর, 24 ঘন্টা পর আবার 4টা, 36 ঘন্টা পর আবার 4টা, তারপরে 48 ঘন্টা পর আবার 4টা। কয়টা হলো? 5, 4 হচ্ছে 20 হচ্ছে না, আর একটা হচ্ছে 60 ঘন্টা পর আরো 4টা। এইভাবে এই নিয়মে খাইতে হবে। এইটা একটা ট্রিটমেন্ট। আর একটা হচ্ছে কুইনিন দেয়, কুইনিন ট্যাবলেট, কুইনিন। কুইনিন হচ্ছে আমাদের 600 মিলিগ্রাম। তো এটা 8 ঘন্টা পর পর হলে 3 বার সে খাবে 7 দিন। এটা একটা অপশন। স্যার এটা কি একবারে 4টা করে খাবে ট্যাবলেট? এই আগেরটা। হ্যাঁ হ্যাঁ, একবারেই 4টা করে খাবে। হ্যাঁ, এটা অথবা এটা। তারপরে আরেকটা আছে ক্লোরোকুইন। ওইটা এই দুইটা যদি জানি, এটা ক্লোরোকুইন, CLO আর ক্লোরোকুইন, এটা 150 মিলিগ্রাম। এটার নিয়মটা হলো এই যে আপনার প্রথম দিন, হ্যাঁ, প্রথম দিন সে খাবে 4টা ট্যাবলেট, দ্বিতীয় দিন খাবে 4টা ট্যাবলেট, তৃতীয় দিন স্যার ক্লোরোকিন কি অর দিয়ে লিখতে? তৃতীয় দিন সে খাবে 2টা ট্যাবলেট, 150 মিলিগ্রাম। মোটামুটি এগুলো। আর হসপিটালে যেগুলো ইনজেকশন হিসেবে সাধারণত আর্টিমিথার, ওই যে আর্টিমিথার ওখানে
ওইটা ইনজেক্টেবল পাওয়া যায়, ওই ইনজেক্টেবল সেটাই দিতে হবে। সেরেব্রাল ম্যালেরিয়া সেটা ট্রিটমেন্ট অবশ্যই ভালো জায়গায় রেখে করা যায়। হ্যাঁ 4টা একসাথে, প্রথম দিনে 4টা, তারপরে দ্বিতীয় দিন 4টা, তৃতীয় দিনে 2টা, মোটামুটি এইভাবে। বাকি তো জ্বরের ট্রিটমেন্ট তো চলবে, জ্বর হলে বা অন্যান্য সমস্যাগুলো হলে ওইটা ম্যানেজমেন্ট আমাদের চলবে। স্যার শেষটা কি ক্লোরোকুইন? হ্যাঁ ক্লোরোকুইন 150 মিলিগ্রাম, প্রথম দিনে 4টা, দ্বিতীয় দিনে 4টা, তৃতীয় দিনে 2টা। এই যে ইনফ্লামেশন যদি হয় বা ইনফেকশন বা ইনফ্লামেশন অর ইনফেকশন অফ মেনিনজেস, মেনিনজেস যে আছে আমাদের ব্রেনের যে কাভারিংটা আছে, ব্রেনের চারদিকে যে পর্দাটা আছে এটাকে মেনিনজেস বলে। মেনিনজেসে যদি ইনফেকশন হয় তখন সেটাকে আমরা বলি মেনিনজাইটিস। হ্যাঁ মেনিনজাইটিস। তাহলে মেনিনজাইটিসের কিছু কারণ আছে, বিভিন্ন কারণ হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস। ব্যাকটেরিয়ার মধ্যে কজের মধ্যে আমরা কিছু আছে ব্যাকটেরিয়াল কজ। ব্যাকটেরিয়াল কজে আমরা কি কি পাবো? এক নাম্বার হচ্ছে ইকোলাই, ছোট বাচ্চাদের সাধারণত এগুলো দিয়ে হয়, ইকোলাই। তারপরে হচ্ছে লিস্টেরিয়া, মনো সাইটোজেন, প্রোটিয়াস, এগুলো ছোট নিউনেট বাচ্চাদের এইগুলো দিয়ে হওয়ার চান্স বেশি। আর একটু বয়স বেশি হলে বা বড়দের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্যার এই তিনটা কি বাচ্চাদের জন্য কজ? সাধারণত বাচ্চাদের এই দুইটা দিয়ে বেশি হয় আর কি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তারপরে হলো স্ট্রেপ্টোকক্কাস মেনিনজাইটিস, একটা ব্যাকটেরিয়া। তারপরে আছে হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জি। তারপরে আছে নাইজেরিয়া, মেনিনজাইটিস একটা আছে, ISS, মোটামুটি ব্যাকটেরিয়া হচ্ছে এগুলা। স্যার লাস্টের তিনটা হচ্ছে অ্যাডাল্টের কে মোস্টলি ইয়ে করে আর কি। হ্যাঁ ফার্স্টে তিনটা সাধারণত অ্যাডাল্টদের বেশি হয়, আর এগুলা বাচ্চাদের বেশি, বাচ্চাদের ক্ষেত্রে এই মানে
এগুলো গেল ব্যাকটেরিয়াল কজ। হ্যাঁ, এরপর আমাদের আছে কিছু ভাইরাস। ভাইরাল কজের মধ্যে আমাদের কিছু ভাইরাস আছে, যেমন হচ্ছে ইকো ভাইরাস, একটা আছে ইকো ভাইরাস, এটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হয়। কক্সাকি ভাইরাস, পোলিও ভাইরাস, তারপর মামস, ইনফ্লুয়েঞ্জা, হার্পেস সিমপ্লেক্স, হার্পিস ভাইরাস আছে, সিমপ্লেক্স হতে পারে, এইচআইভি দিয়েও হতে পারে, এইচআইভি তো সব জায়গায় হতে পারে। মোটামুটি এগুলো ভাইরাস দিয়ে ওদের ইয়াটা হয়। তাহলে ব্রেন যখন ইয়া হয়, ইনফেকশন হয়, তখন ব্রেনের যে ইনফেকশনের যে সাইনগুলো আমরা তখন বললাম, হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু রোগী আসতে পারে। বাকি ফিভার থাকবে, নেক রিজিডিটি থাকবে। নেক রিজিডিটি মানে কি? রোগীকে যদি আমি বলি যে তুমি তোমার থুতনিটা ইয়ার মধ্যে লাগাও, বুকের মধ্যে লাগাও, সে ব্যথার কারণে লাগাতে পারবে না। এটা নেক কাটটা মানে কাটটা কি হবে, রিজিড হয়ে থাকবে, রিজিড। এটাকে বলা হচ্ছে নেক রিজিডিটি। তাহলে কি কি বললাম? দেখেন, ফিভার থাকবে অবশ্যই, যেহেতু মাথার ইনফেকশন, তাহলে মাথায় তার হেডেক থাকবে, মাথা ব্যথা থাকবে অনেক, মাথা ব্যথা থাকবে। তারপরে হচ্ছে নেক রিজিডিটি থাকবে বললাম। ফিভারটা ফিভারটা যদি কি বলতে পারছিলাম, তাহলে বললাম ফিভার থাকবে, হেডেক থাকবে, হ্যাঁ। আর কনফিউশন, ড্রাউজিনেস, এগুলো তো থাকবেই। নেক রিজিডিটি থাকবে, মানে কাজ বাঁকা করতে পারবে। নেক রিজিডিটি সাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা, বুঝতে পারছেন? মানে জ্বর আছে, মাথা ব্যথা আছে, তাহলে রোগীকে আমাকে বলতে হবে যে তোমার নেক রিজিডিটি আছে কিনা, মানে আমি পরীক্ষা করে দেখতে হবে। যদি থাকে তাহলে বুঝতে হবে যে শিওর এটা তার মেনিনজাসটা আক্রান্ত হয়েছে, হ্যাঁ, মেনিনজাসের সমস্যা। বাকি এগুলো তো থাকবে। ফিভারটা থাকবে হাই গ্রেড, সাথে কাঁপুনি থাকতে পারে, ট্রিগর বলে, RIGOR, শরীর কাঁপুনি দিতে পারে। এবং মেনিঙ্গোকক্কাস যেটা একটা আছে, মেনিঙ্গোকক্কাস একটা ব্যাকটেরিয়া আছে, মেনিঙ্গোকক্কাস, এটা আমি লিখছি না, শান্ত হয় না। আচ্ছা, মেনিঙ্গোকক্কাস দিয়ে যখন মেনিনজাইটিস হয়, সেটাকে আমরা বলি মেনিনগোকক্কাস। এটা একটা ব্যাকটেরিয়া না, মেনিঙ্গোকক্কাস ব্যাকটেরিয়া হলে সেটাকে আমরা বলি মেনিঙ্গোকক্কাস মেনিনজাইটিস। এইটা হলে সাধারণত শরীরে র্যাশ হয়, র্যাশ, বড় বড় র্যাশ শরীরের মধ্যে। এই জন্য শুধু এটা স্পেসিফিক, বাকিগুলোতে সাধারণত ওরকম হয় না মেনিঙ্গোকক্কাস মেনিনজাইটিসে। এই গেল আমাদের গুলা, যে এগুলা নিয়ে আসতে পারে রোগী, তখন আমরা তাকে পরীক্ষা দিব। নেক রিজিডিটি কথাটা কিন্তু বারবার বলতেছি, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ।
ইনভেস্টিগেশনে সাধারণত সিএসএফ স্টাডি করে, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড স্টাডি, যেটা ওই ব্রেনের মেনিনজাসের ভিতরে থাকে, এটা স্টাডি করলে আমরা এখানে আচ্ছা আরেকটা জিনিস বলি নাই যে টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়ার ওখানে লেখেন যে মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস, যেটা দিয়ে টিবি হয় আর কি, এটা দিয়েও মেনিনজাইটিস হতে পারে, ঠিক আছে। এটা আমাদের সিএসএফ স্টাডিটা সম্পর্কে একটু করতে হবে, মানে কোনটাতে আমরা কি ধরনের ইয়া পাবো সিএসএফ স্টাডিটাতে দরকার। তাহলে সিএসএফ স্টাডিতে কি কি দেখা হয়, এক নম্বরে হচ্ছে যে রক্তের কিছু কোষ থাকে সেটা দেখা হয়, সেলটা কি থাকে সেটা এক। দুই নাম্বার হলো গ্লুকোজ, নাম্বার হলো প্রোটিন, তারপরে হলো এডিএ অ্যাডেনোসিন ডাইঅ্যামাইনেস অ্যাডেনোসিন ডাইঅ্যামাইনেস এটা। তারপরে আমরা কালচার করতে পারি, কালচার, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমরা সিএসএফ একটা স্টাডিতে এই জিনিসগুলো দেখা হয়। তাহলে আমি এখন লিখবো হচ্ছে নর্মালি কি কি থাকে সিএসএফ স্টাডিতে। আর একটা নর্মাল যদি হয় সেটা ক্ষেত্রে সেল থাকে হচ্ছে লিম্ফোসাইট, গ্লুকোজ থাকে হচ্ছে আমাদের রক্তের গ্লুকোজ মেপে দেখতে হবে, হ্যাঁ রক্তের গ্লুকোজ মেপে দেখতে হবে। রক্তের গ্লুকোজ যত থাকবে তার 60% যদি বেশি থাকে, 60% গ্রেটার দেন 60% অফ ব্লাড গ্লুকোজ, এটা হলো নর্মাল। মানে রক্তের গ্লুকোজ যদি যত থাকবে তার 60% করার পরে 60% চেয়ে বেশি হতে হবে। মানে কথাটা বুঝতে পারছেন, 100 যদি হয় রক্তের গ্লুকোজ তাহলে ওর থাকতে হবে 60-এর উপরে, তাহলে সেটা নর্মাল। সিএসএফ এ প্রোটিন তো আমরা জানি যে প্রোটিন তো থাকে হচ্ছে সাধারণত 45 মিলিগ্রাম পার ডিএল। এডিএটা 0 to 5 ইউনিট পার লিটার। আর কালচার করলে তো আমরা সাধারণত পাবো না ব্যাকটেরিয়া, যদি অ্যাবনর্মাল হয় তখন পাবো। আচ্ছা এখন আসি আমরা ভাইরাল যদি হয়, ভাইরাসের কারণে যদি হয় ইনফেকশনটা, তখন আমরা কি কি পাবো, সেল লিম্ফোসাইটেই থাকবে, গ্লুকোজ নর্মাল থাকবে, মানে এইটাই থাকবে নর্মাল, যেটাতে 60% থাকবে, কমবে না বাড়বেও না। প্রোটিনটা বেড়ে যাবে, ইনক্রিজ করবে। এডিএটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, কালচার করলে তো ভাইরাস কখনো কালচার করা যায় না, এটা হলো ভাইরাসের ফাইন্ডিং। এবার আসো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াতে কি হয়, ব্যাকটেরিয়াতে পাবো আমরা লিম্ফোসাইট পাবো না, পাবো হচ্ছে নিউট্রোফিল পাবো। আর এখানে ব্যাকটেরিয়া গুলো কি হয়, সিএসএফ এর গ্লুকোজ গুলো খেয়ে ফেলে ব্যাকটেরিয়া গুলো, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিন্তু আলাদা করে দেখতে হবে। আচ্ছা তো যদি গ্লুকোজ খেয়ে ফেলে তাহলে গ্লুকোজ নরমালের থেকে কি হবে, কমে যাবে, লো হবে, লো। প্রোটিন ইনক্রিজ করবে,
সবগুলোতেই প্রোটিন সাধারণত ইনক্রিজ করবে। এডিএটা তো এখানে দেখা হয় না, এডিএটা কালচার করলে আমরা ব্যাকটেরিয়া পাবো, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া পেতে পারি কালচার করলে। এবার আসি টিবি। টিবি হলে কি হবে? টিউবারকুলোসিস মানে টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হলে তখন আমরা লিম্ফোসাইট পাবো, লিম্ফোসাইট ওই বিয়ার মতো, ভাইরাসের মতো। গ্লুকোজ, এটা যেহেতু একটা ব্যাকটেরিয়া তাহলে ও গ্লুকোজ খেয়ে ফেলবে, গ্লুকোজটা লো হয়ে যাবে, আর এটা নর্মাল থাকতে পারে অথবা ইনক্রিজ করতে পারে। আচ্ছা, এটার জন্য স্পেসিফিক একটা আছে, এডি, এটা ইনক্রিজ করবে। আর এটা কালচার করলে আমরা মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস পাবো, ঠিক আছে। তবে এই মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস জন্য এডিএটা স্পেসিফিক, অন্য কোনো ইয়াতে পাওয়া যায় না, এডিএটা এখানে ইনক্রিজ করবে। এই হলো একটা রিপোর্ট যদি আসে এই জিনিসগুলো দেখতে হবে যে কি কি হয়েছে, তাহলে আমি বুঝবো যে ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে নাকি ভাইরাস দিয়ে হয়েছে নাকি টিউবারকুলোসিস দিয়ে। হ্যালো স্যার, টিভির মধ্যে প্রোটিনেরটা কি লিখছেন যে প্রোটিনের নর্মালও থাকতে পারে, ইনক্রিজ হতে পারে, মানে বাড়তেও পারে। কিউস? ব্যাকটেরিয়া দেখা হলে বলেন। হ্যালো স্যার, টিভির মধ্যে কালচারের ওটা বুঝতেছেন না। হ্যাঁ, টিভির মধ্যে কালচারের ওটা বুঝতেছেন না যে এম টেকের মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আর কি, মাইক্রোব্যাকটেরিয়ামটা লিখি না, এটা এম লিখছি সংক্ষেপে। ঠিক আছে। টিবি কালচার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পাওয়া যাবে। ট্রিটমেন্ট, ট্রিটমেন্টে আমরা প্রথমে টিবির কথাটা বলি। মেনিনজাইটিস সাধারণত আমরা টিবিতে কি 6 মাস ওষুধ খাই, এটা রেজিমেন আছে, যখন টিবি করবেন তখন। টিবি তো পড়ছেন মনে হয়, এখানে কি রেজিমেন যেটা 6 মাসের, প্রথমে 4টা ট্যাবলেট, তারপর 2টা ট্যাবলেট 2 মাস, ওই রেজিমেন্টটাই আইসোনিয়াজার, রিভাম্বিসিন, ওইটা হচ্ছে এখানে চালাইতে হবে আমাদের 1 বছর, 1 ইয়ার। এই কথাটা আমি শুধু বলবো, আর এখানে কিছু বলবো না, রেজিমেন নিয়ে এখানে আলোচনা করার সুযোগ কম। সাধারণত এখানে টিবিতে কি দিছিল, আইসোনিয়াজার, রিভাম্বিসিন, ইথাম্বুটল, পাইরেজিন, 4টা।
ওই রেজিমেন্টটাই চলবে, তবে এখানে হচ্ছে সাধারণত টিভিতে কয় বছর দেয়, ফুসফুস টিভিতে 6 মাস, এখানে দিতে হবে 1 বছর। এটা হলো টিবি, ব্রেনে যদি টিবি হয় এক কথা। 2 নাম্বার হচ্ছে বাকি যদি ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়, তাহলে আমরা আগে অনেক কিছু ব্যবহার করতো, ধরেন আপনার পেনিসিলিন অবগত, বেনজাইল পেনিসিলিন এগুলা, কিন্তু পেনিসিলিন করতে গেলে সেন্সিটিভিটি টেস্ট করতে হয়, মানে পেনিসিলিনের হচ্ছে আবার রিঅ্যাকশন হয়, হ্যাঁ, অনেকের বেশিরভাগ, এজন্য এগুলা অত ঝামেলা করার দরকার নেই, সাধারণত সেফট্রিয়াক্সন দিয়ে ট্রিটমেন্ট করা হয়, তবে সেটা হবে ইনজেক্টেড, হ্যাঁ, সেফট্রিয়াক্সন। এটা 1 গ্রাম 2 গ্রাম আমরা সেটা পেশেন্টের ইয়া দেখে ইয়া করবো, ঠিক আছে। এটা কিভাবে দিবেন আপনি জানেন, এটা চালাইতে হবে মোটামুটি 7 দিন 10 দিন যতদিন ইয়া না ব্যাকটেরিয়া। আগে অনেক ধরনের সাপোর্ট এনজাইম অনেক কিছু ব্যবহার করতো, ঘুরে ফিরে এখন সেফটি একদম। টিভিটা ওখানে গেল, আর ব্যাকটেরিয়া হচ্ছে এটা। ভাইরাল কিছু ড্রাগস পাওয়া যায়, কিন্তু এগুলো খুব একটা অ্যাভেলেবেল না, ভাইরাসটা তো নেই, যেমন অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির, এই ধরনের কিছু ব্যাকটেরিয়া, অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু ড্রাগস পাওয়া যায়। এগুলোর ডোজ কিভাবে এটা আমার জানা নেই, কয়দিন 5 দিন না কয়দিন, নাম এমনি কয়েকটা নাম মনে রাখেন, যে ভাইরাল হলে আমরা তাহলে এই হলো মেনিনজাইটিস সম্পর্কে মোটামুটি একটা ধারণা। হ্যাঁ, 3টা টপিক ছিল, শেষ করব। লিখতে পারছেন তো মোটামুটি সবাই নাকি? স্যার আমার এখান থেকে ঝাপসা আসতেছে স্যার, একটু যদি স্যার আরেকবার বলতেন আর কি। ইনজেকশন সেফটি একজন দেবো ব্যাকটেরিয়া ক্ষেত্রে, আর ভাইরাসের কিছু এমনি নামগুলো মনে রাখেন, যে কি কি ড্রাগস আছে, সাইক্লোভির, ভ্যালাসিক্লোভির, এগুলো হচ্ছে অ্যান্টি ভাইরাল ড্রাগস। কিন্তু এমনিতে তো ভাইরাস গুলো হচ্ছে সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে তো আর ভাইরাস কাজ করে না, ভাইরাসের উপরে অ্যান্টিবায়োটিকের কোনো প্রভাব নেই, অ্যান্টিভাইরাল, কিন্তু এগুলো খুব একটা ব্যবহার হয় না।